শেষবারের মতো আওয়াজটা শুনতে পেল নিখিলেশ। বুকে হেঁটে এগিয়ে আসছে জিপটা, আর সে ঢাকা সারা শরীরে এক অপার্থিব মায়ার ঝলক। পিছলে যাচ্ছে জানলা দিয়ে আসা চাঁদের আলো। একটা হাড় হিম করা হিস হিস শব্দ আসছে কানে। একটা পা সম্পূর্ণ মিশে গেছে সিমেন্টের মেঝেতে। জিপটা এগিয়ে আসতেই ঠান্ডা শরীরটা উঠে এলো নিখিলেশের একদম মুখের সামনে। চোখ বন্ধ করে আছে নিখিলেশ, খুললেই হাত বাড়িয়ে বাঁচার আশ্রয় খোঁজার আপ্রাণ চেষ্টা। না, শেষ রক্ষা মনে হয় হলো না তাহলে। চোখ খুলতেই, নমস্কার, আমি সন্দীপ। গল্প শোনার আসরে আজ নিয়ে এলাম আরও একটি রহস্যের গল্প। আচ্ছা, কখনো কি কোনো আর্ট এক্সিবিশনে গিয়ে আপনার মনে হয়েছে যে এই মূর্তিটা বা এই ছবিটা আপনাকে কোনো এক অদৃশ্য জাদু বলে টানছে, বা কোনো অদৃশ্য প্রেক্ষাপট রচিত হচ্ছে আপনাকে ঘিরে, যার মধ্যে থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারছেন না? ভাবছেন, এ আবার কেমন ব্যাপার রে বাবা? আজকের ঘটনাটা হয়তো সেই রকমই কিছুটা। অপটু কলমে এই অধমেরই লেখা এই ভাস্কর্য গল্পটি। রূপকথার গল্প কোনোদিনও লিখিনি, তবে ছোটদের রূপকথা যতটাই মজাদার হোক, বড়দের রূপকথা কিন্তু মোটেই ততটা মজাদার নয়, বরং বলা ভালো বেশ ভয়ঙ্কর। ওই যে কিংবদন্তি কবি বলে গেছেন, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাসিও দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। অর্থাৎ সারা পৃথিবীতে যা ঘটে চলেছে তার সামান্যটুকুই আমরা জানি, দর্শন তত্ত্ব তার ব্যাখ্যা দিতে পারবে না। কথা বাড়িয়ে কাজ নেই, এতে আমাদের শ্রোতা বন্ধুদের বিরক্ত আসতে পারে। ঘটনায় চলে আসি বরং। প্রথমে ভেবেছিলাম গল্পটি টানা পরিবেশন করব, কিন্তু হঠাৎই শব্দ সংক্রান্ত কিছু গোলযোগ ধরা পড়ায় গল্পটি দুটি ভাগে দিতে বাধ্য হই আমরা। ইউটিউবে আপনাদের কাছে সময়ও চেয়ে নেওয়া হয়, কিন্তু এই যে বললাম, অদম্য ইচ্ছা। ভাবলাম বৃষ্টি বাদলার দিনে কেনই বা সময় নিচ্ছি, তার চেয়ে শোনানোই হোক না গল্পটা দুটো ভাগে। পরের ভাগের সম্পাদনার কাজটিও বেশ ভালো গতিতেই চলছে, আশা করছি আগামী সপ্তাহেই চলে আসবে। ও, ভালো কথা, আপনাদের অনুরোধে আবারও তন্ত্র সম্পর্কে কিছু লেখালেখি শুরু হয়েছে। আশা করি টিম গল্প শোনার আসর আপনাদের হতাশ করবে না। আজকের গল্প পাঠে পাপাই, বিভিন্ন চরিত্রে বিপ্রদীপ, সপ্তর্ষি, দেবলীনা, অনিশ, আদ্রিকা, পুষণ। শুরু হচ্ছে আজকের গল্প ভাস্কর্য। কেমন লাগলো তা আমাদের জানাতে দ্বিধাবোধ করবেন না। আমরা যত সমালোচনা পাব, তত ভালো গল্প আশা করি পরিবেশন করতে পারবো। আর আশা করি অপটু কাজের দোষ ত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ। নিখিলেশ ছিল আমার কলেজের সহপাঠী। আমি সাংবাদিকতায় গ্র্যাজুয়েট হওয়ার পর চলে আসি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়েই পড়াশোনা করতে, আর নিখিলেশ চলে যায় চিত্রবিদ্যায়, অর্থাৎ যাকে বলে পেইন্টিং। আঁকার ব্যাপারে যে তার দক্ষতা যে কোনো নামী শিল্পীর সমকক্ষ, তা তাকে অনেকবার বলেওছি। পোর্ট্রেট আঁকিয়ে হিসেবে যথেষ্ট সুনাম সে কলেজে থাকাকালীন অর্জন করেছিল। খুব সহজেই স্থান করে নিয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসে। আমার মতো নিখিলেশও একাই। বাবা মা দুজনেই গত হয়েছেন। বাড়িতে রান্নার দিকটা সামলে দেন তাদেরই বাড়ির কাজের লোক বংশীদা। সারা দিন নিখিলেশ হয় পড়ে থাকে ফাইন আর্টসে, আর নয়তো বাড়িতে ইজেলের সামনে রং তুলি হাতে। সেদিন হঠাৎ নিখিলেশের ফোন। হ্যালো, সমীরন, নিখিলেশ বলছি রে। ও হ্যাঁ, বল ভাই। আরে শোন না, আজ ফ্রি? হ্যাঁ, ওই কিছু পড়ানো আছে, তারপর আমি মোটামুটি ফ্রি। তাহলে এক কাজ কর, আজ চলে আয় ফাইন আর্টসে। তোর বন্ধুর ছবি আজ এক্সিবিশনে চলছে ভাই। তুই থাকলে আড্ডা টাড্ডা মারা যাবে। আর অনেকদিন তো দেখাও হয় না। আজ আজ কখন হবে রে? দেখ ভাই, 5টার আগে কিন্তু আমার হবে না। আরে চাপ নিস কেন এত? তুই 6:30 নাগাদ আয়, সমস্যা হবে না। না, ওই সময় আমি ফুল ফ্রি। আচ্ছা চল, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ ভাই, চ, টাটা টাটা।
এই দেখুন, পরিচয়ই দেওয়া হয়নি। সমীরণ আপাতত মাস্টার্স করছে, আর টুকটাক খবরের কাগজগুলোতে লেখালেখি। একাই মানুষ, বাবা গত হয়েছেন, আপন বলতে এক মা ছাড়া আর কেউ নেই। বয়সও হচ্ছে, একটা কাজের লোক, নিদেন পক্ষে রান্নার একটা লোক রাখার কথা ইদানিং সে ভাবছে। মায়ের আবার তাতে ঘোর আপত্তি, বাইরের লোকের রান্না নাকি তার মুখেই রুজবে না। কাছের বন্ধু বলতে এক নিখিলেশের সাথেই খুব ভালো সম্পর্ক। আর্টস এক্সিবিশন হলেই সমীরণের ডাক পড়ে। খুব সমজদার না হলেও তার কোম্পানি নিখিলেশের জন্য যথেষ্ট। আড্ডাটা নিশ্চিন্তে মারা যায়। কতবার এমন হয়েছে যে এক্সিবিশনের পর একসাথে বসে দিলুদার দোকানে চা বা চাঁদনিতে বসে হালকা সুরা পান। মোদ্দা কথা, নিখিলেশের জীবনে সমীরণের বেশ যাতায়াতই আছে। বিকেলের দিকে পড়ানো শেষ করে বেরিয়ে পড়লাম ফাইন আর্টসের উদ্দেশ্যে। বেটা নিখিলেশ বেশ ভালোই রোজগার করছে তাহলে, মনে মনে একটু হাসিই পেল। ট্রাম আসতেই উঠে পড়ল তাতে। চেম্বারে ঢুকতেই অফিসার ইনচার্জ সুকুমার এগিয়ে এলো। কি ব্যাপার সুকুমার, কি খবর? ব্যাপারটা একটু গোলমেলে স্যার। গোলমেলে? কেন, কি হলো? আপনার আগের নিরুদ্দেশের হদিশ পাওয়ার আগেই আরও একটা নিরুদ্দেশ স্যার। নিরুদ্দেশ মানে? আবার কে গেল? আবারও একজন পেইন্টার স্যার। ব্যাপারটা হলো, আগের জন ঠিক যেভাবে হারিয়ে গেল, মানে শেষবার কোথায় গেছিল সেটার কোনো খোঁজ নেই, তেমনই কেসটার কোন দিক থেকে শুরু করব বুঝতে পারছি না স্যার। মিসিং ডায়েরি করাতে এসেছিল ছেলেটির মা বাবা। কান্না থামনেই চাপ হয়ে গেছিল স্যার। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ডায়েরি করে বাড়ি পাঠিয়েছি। এটা সত্যি খুব আশ্চর্যের বিষয়। দুজন গায়েব, তাও আবার পেইন্টার। বিষয়টা খুবই ঘোরালো মনে হচ্ছে। আচ্ছা, আগের জনকে লাস্ট যেদিন দেখা গেছিল সেদিন কত তারিখ ছিল যেন? 3 তারিখ স্যার। 3 নাকি 4? না স্যার, 3 তারিখ। ওই দিন এক্সিবিশন ছিল স্যার ওনার। এক্সিবিশন শেষে চলে যান, কিন্তু আর বাড়ি ফেরেননি। কোথায় গেলেন জানা যায়নি আর। আর ইনি? ইনি 10 তারিখ স্যার। আশ্চর্যের ব্যাপার হলো, ইনিও যেদিন গায়েব হন সেদিন এনারও এক্সিবিশন ছিল। দুজনের মধ্যে কমন ফ্যাক্টর হলো এক্সিবিশন, আর দুজনেই পেন্টার। রাত 9টা নাগাদ গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয় বন্ধ হয়। অতএব যা হয়েছে তা তার পরেই হয়েছে বলে মনে হয়। হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা সুকুমার, চলো তো গগনেন্দ্র সেন্টারটা একবার ঘুরে আসা যাক। হ্যাঁ স্যার, চলুন। অরূপবাবু গাড়িতে উঠে বসেন। স্টার্ট দেয় গাড়ি। মনের মধ্যে ধোঁয়াশা। কি হতে পারে? দুটো মানুষ তো আর সির্ফ হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। ট্রাম থেকে নামতেই দেখতে পেল গেটের কাছে দাঁড়িয়ে নিখিলেশ। আরে আর বলিস না, রাস্তায় কি জ্যাম! এইভাবে হয় নাকি? ধুর। সে ঠিক আছে, চ ঘুরিয়ে আনি। তাড়াতাড়ি কাজ শেষ করে আমায় আজ বেরোতে হবে। দুজনেই ঢুকে পড়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয়ের কাচের দরজা ঠেলে। ভেতরে ঢুকতেই চোখ ধাঁধিয়ে যায়। এই এত ছবি তার বন্ধুর করা, তার বন্ধু নিখিলেশের। বিস্ময়ে অবাক হয়ে যায় সমীরণ। রীতিমতো তাক লাগানো কাজ, বেশিরভাগই বিদেশি দেবদেবীর ছবি আর তাদের পোর্ট্রেট। কি দারুণ তুলির দক্ষতায় ধরা পড়েছে একের পর এক ক্যানভাস। আরে ফাটিয়ে দিয়েছিস তো, মার্ভেলাস। আর এদিকে তেমন কিছু নেই, মূলত এখন কাজ করছি গ্রিক আর রোমান দেবদেবীর উপর। একের পর এক দেবদেবীর ছবি দেখতে পাবে। ওই দেখ জিউস, ওইটা পসাইডন, দেখ হাতে ত্রিশূল। ওইদিকে দেখ, ওটা হেডিস, আর ওইটা... থাম থাম বাবা, এত চিনি নাকি? সে কবে ছোটবেলায় আবোল তাবোলের শেষের দিকে ওই সুকুমার রায়ের লেখা গ্রিসের দেবদেবীর গল্প পড়েছি, তা কি এখন আর মনে আছে নাকি? হ্যাঁ, তা যা বলেছিস। দাঁড়া একটু অপেক্ষা কর, একটু পরে গেস্টরা সব চলে যাবেন, আমি ফ্রি হয়ে যাব।
হ্যাঁ, তুই সামনে নে, আমি আছি। ঘুরতে ঘুরতে পাশের ঘরে ঢোকে সমীরণ। এই ঘরটা দেবদেবীদের মূর্তি আর চিত্র, কিছু প্লাস্টার অফ প্যারিসের দক্ষ কাজ দেখা গেল। নিচে নাম পড়ল সমীরণ, ঈশিতা বসু। বোঝাই যাচ্ছে ছবিগুলো এঁকেছে তার বন্ধু নিখিলেশ এবং মূর্তিগুলো বানিয়েছে ঈশিতা বসু নামে কোনো মহিলা। বেশ নিখুঁত কারুকার্য। ঘরের ঠিক মাঝখানে একটা মূর্তি রাখা। মূর্তিটা চেনে সমীরণ, এটা মেরুসার মূর্তি। বেশ সুন্দর নিখুঁত কারুকাজে মাথার সাপগুলোর গায়ের আঁশও স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ পিঠে হাতের চাপ পড়তেই স্বাভাবিকভাবেই একটু চমকে ওঠে সমীরণ। পেছন দিকে তাকাতেই দেখে কখন যেন নিখিলেশ এসে দাঁড়িয়েছে তার পেছনে। কিরে, কি দেখছিস? হ্যাঁ, না ওই মূর্তিটা। কি অপূর্ব, তাই না? হ্যাঁ রে, খুব সুন্দর। যিনি বানিয়েছেন তিনি আরো সুন্দর, পুরো রাজকুমারী, অসাধারণ দেখতে, যেন পুরো গ্রিক রমণী। আচ্ছা, তা আলাপ আছে নাকি তোর সাথে? এই কাজের সূত্রেই আমি গ্রিক চরিত্রগুলো নিয়ে কাজ করছি, আর উনি মডেল বানাচ্ছেন। আরও মডেল আছে ওনার বাড়িতে। আচ্ছা, তোর কোনো ছবি নেই মেডুসার? না, ওই একটা জিনিস এখনো হয়নি। মানে কিছুতেই বুঝতে পারছি না মুখটা কেমন হবে। কি আশ্চর্য ব্যাপার, তাই না? মাথায় চুলের বদলে সাপ। এর ইতিহাসটাও কিন্তু ভয়ঙ্কর। আমি আঁকিনি তার মানে এই নয় যে আমি পড়াশোনাও করছি না, ওটা চলছে। রিসার্চের কাজে ঈশিতা, মানে যার তৈরি করা কাজগুলো দেখলি, তার সাথে আলাপ। ওনার পড়াশোনা আমার থেকেও বেশি। এক একটা চরিত্র যেভাবে বর্ণনা করে না ভাই, মঞ্চ মুগ্ধের মতো শুনবি, মানে জাস্ট ভাবাই যায় না। তাই নাকি? বেশ গড়বড়ে কেস মনে হচ্ছে। পিস লেগেছিস নাকি ওনার দিকে খানিকটা? ধুর, চল বাইরে যাই। হ্যাঁ, তাই চল। বাইরে আসে দুজন, হাঁটতে থাকে রবীন্দ্র সদন মেট্রোর দিকে। সিগারেট খাবি? দে একটা। সিগারেট ধরায় নিখিলেশ, একটা টান দিয়ে বলে, এই একটা জিনিসই আমার কালেকশনে নেই, বুঝলি? মেডুসা। খুব বিচিত্র ঘটনা এই মেডুসা। তাই নাকি? বল তাহলে শুনি তোর এই মেডুসার বৃত্তান্ত। না, আমি সবটা জানি না। আজ একটু যাবো ঈশিতার বাড়ি, শুনে আসি। বলছে তো মেডুসা নিয়ে যা জানে সব বলবে। আমি শুধু এইটুকু জানি কি সব অভিশাপ টভিশাপ পেয়েছিল, তার জন্যই মাথার চুল সব সাফ হয়ে গিয়েছিল। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং কেস তো। হ্যাঁ রে, আমিও উদ্গ্রীব হয়ে আছি। বিশেষ করে ওই আর্ট রুমে রাখা মেরুসার মূর্তিটা যেন আমায় টানে। ওটাকে না বানাতে পারলে যেন আমার সারা জীবনের কাজ অপূরণ হয়েই থেকে যাবে। হ্যালো হ্যালো, রিল্যাক্স। এত ডেসপারেট হচ্ছিস কেন? সব হবে খন। আচ্ছা, কথা বল ওনার সাথে, দেখ সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই কোনো ওয়ে আউট বের হবে। হ্যাঁ চল, আমিও বেরোই এবার। টাটা। হ্যাঁ, আমিও ক্যাব বুক করি। তাহলে কাল কথা হচ্ছে। অরূপবাবু যখন এসে পৌঁছলেন শিল্প প্রদর্শনালয়ে, তখন প্রদর্শনালয় ফাঁকা। শুধু রিসেপশনিস্ট বসে আছে। আর্ট রুমে পুলিশ এর আগে আসেনি কখনো। একটু সংকুচিত হয় নীলিমা। এক্সকিউজ মি স্যার, কাকে চাই? নমস্কার ম্যাডাম, আমার নাম অরূপ নদী, জোড়াবাগান থানা থেকে আসছি। আমার কিছু ইনফরমেশনের প্রয়োজন ছিল। আপনি কি আমায় সাহায্য করতে পারেন? একটু ইতস্তত করে বলেন রিসেপশনিস্ট মেয়েটি। আপনি একটু দাঁড়ান, আমি কর্তৃপক্ষকে বিষয়টা জানাই, নয়তো তো কিছু জানাতে পারবো না আপনাকে, বুঝতেই পারছেন। হ্যাঁ অবশ্যই, আপনি কথা বলে নিন। কিছু কথা হয় ফোনে। হ্যাঁ স্যার বলুন, আপনার কি কি প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনাদের এখানে সাজিদ নেহওয়াল নামে কারো কি আর্ট এক্সিবিশন হয়েছে? হ্যাঁ স্যার, সাজিদদারি কিছুদিন আগেই হলো। খুব যাতায়াত ছিল ওনার এখানে, সবকটা এক্সিবিশনই অ্যাটেন্ড করতো। এই কিছুদিনই হলো আসছে না দেখছি। কবে থেকে আসছে না? ওই যেদিনকে লাস্ট এক্সিবিশন হলো 3 তারিখ। আই সি। আর বিকাশ ঘোষ? বিকাশ স্যার তো 10 তারিখের পরেই তো বেপাত্তা।
কতজন আসে ওনার ছবি কিনবে বলে, তারপরে না পেয়ে চলে যায়, ওনাকে দেখাই যায় না। আচ্ছা, ওনাকে শেষ কবে দেখা গিয়েছিল? 10 তারিখ স্যার। কেন, মানে কিছু হয়েছে, মানে কোনো গন্ডগোল হয়েছে কি? না না, কিছুই না। আচ্ছা, আপনি এনাদের কাজ সম্পর্কে বলতে পারেন? মানে এটা কিসের এক্সিবিশন বা কিছু? আম, স্যার ওনারা তো গ্রিক ম্যাথোলজির উপর কাজ করছিলেন। ইনফ্যাক্ট আজও একজনের কাজ হলো। আজ? মুহূর্তে সতর্ক হয়ে ওঠেন অরূপবাবু। কার কাজ ছিল আজ? নিখিলেশ সরকার স্যার। উনি কোথায় এখন? তা তো জানি না স্যার, বেরিয়ে গেছেন মনে হয়। চারপাশটা কি আমি একটু ঘুরে দেখতে পারি? স্বচ্ছন্দে স্যার। বেশি দূর যেতে হয় না। স্কাল্পচারগুলো চোখে পড়তেই পা আটকে যায় অরূপবাবুর। এগুলো কার? স্যার এগুলো তো ঈশিতা ম্যামের। ঈশিতা ম্যাম? স্যার ঈশিতা বসু, উনি এই কিছুদিন হলো এক্সিবিশন করেছেন। কি সুন্দর না স্যার স্কাল্পচারগুলো? হ্যাঁ, নিখুঁত, কিন্তু এতটাই নিখুঁত যে... আচ্ছা, এনার অ্যাড্রেসটা পাওয়া যাবে? হ্যাঁ, আমি আপনাকে লেজারটা দেখেই জানাচ্ছি। অ্যাড্রেসটা টুকে নেয় অরূপবাবু। এনার সাথে একবার কথা বলা প্রয়োজন। বেরিয়ে পড়েন। কসবার 3x3 বাড়িটা কিছুটা ফাঁকা জায়গায়। গেট খুলে ভেতরে ঢুকে একটু অবাক হয় নিখিলেশ। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো বাড়ির চারিদিক, আর তার চারপাশেই শোভা পাচ্ছে বিভিন্ন পাথরের মূর্তি। দরজার কলিং বেলটা বাজিয়ে অপেক্ষা করতে থাকে সে। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে একটু ইতস্তত করে দ্বিতীয়বার বেল বাজাতে হাত বাড়াতেই দরজা খুলে যায়। সামনে দাঁড়িয়ে এক তরুণী। স্নিগ্ধ রম্যরসে বেশ আকর্ষণীয় লাগছে আজ মিস ঈশিতা বসুকে। আরে আসুন আসুন। আরে আর বলবেন না, এই একটু কাজ করছিলাম। না না, ভিতরে সব জিনিসপত্র ছড়ানো। ও বলছি, একটু দরজাটা দিয়ে দেবেন। আসলে আমার হাত দুটো তো জোড়া, একটু। দরজা বন্ধ করে দেয় নিখিলেশ। আপনি এখানে একা থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। মা আর 2 বোন দেশের বাড়িতে থাকে, হাসনাবাদ। আমি আসলে এই কাজের সূত্রেই এখানে। আরে বসুন না, দাঁড়িয়ে কেন? নিখিলেশের চরিত্র যথেষ্ট ভালো, ব্যক্তিত্বপূর্ণ বলা চলে। কোনোদিনও কোনো রকম চরিত্রের ওপর আঁচের কথা তার ব্যাপারে শোনা যায়নি। তাও কেন জানি আজ ঈশিতার দিকে বারবার চোখ চলেই যাচ্ছিল। এক মাথা কোকড়ানো চুল, পরনে সাদা কুর্তি, বেশ সুন্দর মুখশ্রী, বেশ স্নিগ্ধতায় ভরা। ঘরের সুন্দর সাজানো গোছানো জিনিসপত্রে সুরুচির ছাপ সর্বত্র। অসংখ্য প্লাস্টার অফ প্যারিসের মূর্তি সারা ঘরে দাঁড় করানো। এক নজরে দেখলে মনে হয় এক ঘর লোকের মাঝেই যেন বসে আছে কেউ। চা খাবেন? দাঁড়ান, বানিয়ে আনি। না না, ইটস ওকে, আপনি বসুন, রাত হয়ে যাচ্ছে, আমিও বেরোবো। হ্যাঁ জানি তো। বাই দ্য ওয়ে, আজ আপনার এক্সিবিশন কেমন হলো? বেশ ভালোই, কিন্তু ওই যে মনটা খুঁত রয়ে গেল। খুঁত খুঁত? কেন? আরে সবার ছবি আঁকছি, কিন্তু ওই এক মেডুসার ছবি কিছুতেই আঁকতে পারছি না। মানে বুঝতে পারছি না কিভাবে সাজাবো। বেশ বেশ, তাহলে আপনাকে বরং আমি মেডুসার ঘটনাটা বলি, যে কেন তিনি মেডুসা হলেন। নিখিলেশ বেশ বাধ্য ছাত্রের মতো বসে। হ্যাঁ শুনুন তবে। মেডুসা শুরুতেই এমন ভয়ানক কিন্তু ছিল না। তারা ছিল 3 বোন, অপরূপ সুন্দরী। তারা পরিচিত ছিল গ্রিসের এথিনা দেবীর মন্দিরের প্রধান পরিচারিকা রূপে, বা ধরুন বলা ভালো সেবাদাসী রূপে। তাদের রূপের ছটায় সারা গ্রিস আলোচিত ছিল। কিন্তু এই রূপই একদিন কাল হলো। সমুদ্রের দেবতা পসাইডনের নজরে পড়ে একদিন তারা। পসাইডন এই এথেনার মন্দিরেই কুকাজে লিপ্ত হন এই মেডুসার সাথে।
সহ্য হয় না ইথিনার। একে তার রূপে সারা গ্রিস মাতোয়ারা, তার উপর আবার পসাইডনের সাথে লিপ্ত হয়েছে। কাজেই এক বিশাল অভিশাপ নেমে আসে মেডুসার ওপর। যার দিকে তাকাবে সে ভালোবেসে হোক বা না বেশে পাথর হয়ে যাবে। সমস্ত রূপ মুহূর্তে খোয়ালো সে। মাথায় চুলের বদলে হয়ে গেল সাপ। শুনতে শুনতে কেমন যেন ঘোর লেগে গেছিল নিখিলেশের। বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে। টুংটাং শব্দে দুলছে ঘরের উইন্ড চাইম। জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঘরে আচমকা ঢুকতেই হুঁশ ফিরে আসে নিখিলেশের। অনেক রাত হয়ে গেছে। কেমন একটা অস্বস্তি হচ্ছে তার। সামনের মানুষটা কেমন নিশ্চল হয়ে বসে আছে। চুলগুলো হাওয়ায় নড়ছে কি? মুখে একটা স্মিত হাসি নিয়ে বসে আছেন ঈশিতা বোস। একটু মায়াবী লাগছে তাকে। কেমন একটা অমোঘ আকর্ষণে কিছুটা সামনে এগিয়ে যায় নিখিলেশ। ঈশিতার চোখ দুটি কি একটু অন্যরকম লাগছে? এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিখিলেশ। চোখের মণি ঢেকে যাচ্ছে তরল হলুদ পদার্থে। স্বাভাবিক গোলমণির বদলে কি দেখা দিচ্ছে লম্বালম্বি চেরা চোখের মণি? হালকা একটা ঝুমঝুমির মতো শব্দ কানে আসে। পা দুটো নড়ছে না। সম্মোহিত হচ্ছে কি সে? আপনি আমার মতো আঁকুন না মেডুসাকে, মানাবে না আমাকে? দেখুন ভালো করে। একটা মিষ্টি অথচ হিসহিসে শব্দ কানে আসে তার। ধীরে ধীরে উঠে যাচ্ছে মুখের মসৃণ চামড়া। তার জায়গায় দেখা দিচ্ছে সূক্ষ্ম আশে ভরা একটা মুখ। মানুষের মতো কি মায়াময় মুখটা। চুলগুলো আবার দুলে উঠল, হিসহিসিয়ে উঠল চুলগুলো একসাথে। হাতের নখগুলো আরো ধারালো হয়ে উঠছে। কোমরের নিচ থেকে একটা মসৃণ আশে ঢাকা শরীর হিলহিলিয়ে উঠল। চাঁদের আলো পড়ে পিছলে যাচ্ছে। শরীরটা হয়ে উঠছে আরো বড়, কিন্তু পা নড়ছে না কেন তার? গভীর অন্ধকার নেমে আসছে চারিদিকে। তার মধ্যেই শুনতে পেল নিখিলেশ কথাগুলো। সবার নজর আমার এই রূপে, সবার। আর তাই তো আমি শেষ করেছি একের পর এক মানুষকে। আমার রূপে আমার অস্ত্র, আমার অভিশাপ। ছবিটা আর আপনার আঁকা হলো না নিখিলেশ বাবু।